আপনারা ছাত্রদলের প্যানেলের ইশতেহার ঘোষণা করলেন, অনেকগুলো ইশতেহার দেখলাম। এর মধ্যে আপনারা কোন ইশতেহারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? নির্বাচিত হতে পারলে আপনারা কোনটাকে সবচেয়ে প্রায়োরিটি দিবেন? দেখেন, প্রত্যেকটা ইশতেহারই গুরুত্বপূর্ণ। আমরা যে ৮টা পয়েন্ট যোগ করেছি, এই ৮টা পয়েন্ট তো অবশ্যই আমরা প্রায়োরিটি দিব, তার বাইরেও কাজ করার সুযোগ আছে। তবে আমাদের একটা ইশতেহারের মধ্যে কিন্তু একটা জিনিসের প্রতিফলন ঘটেছে, সেটা হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 50% নারী। হুম। কিন্তু আমরা যখন শিক্ষার্থীদের কাছে রিচ করলাম, তাদের সমস্যাগুলো জানতে চাইলাম, আমরা দেখলাম পুরুষ শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করছে সেগুলো তো নারী শিক্ষার্থীরা করছেনই, হুম। আলাদা করে তাদের সমস্যাগুলো কিন্তু বেশি। সেজন্য আমরা ৮টা পয়েন্টেই নারীদেরকে স্পেশালভাবে হচ্ছে স্পেশালভাবে নজর দিয়েছি। কারণ আমাদের নারীরা যদি আমরা ভালো থাকতে পারি, তাহলে এই ক্যাম্পাসটাই ভালো থাকবে। হুম। কারণ আমাদের সমস্যা সমাধান হলে, ওই যে বললাম যে কমন সমস্যা, হুম। সেগুলো অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটা শুরু থেকেই লক্ষ্য ছিল যে নারীদের জন্য লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা হুম। এবং একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা নারী শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তারপরে বাঙালি বাদে অন্যান্য জাতিগোষ্ঠীর যেসব শিক্ষার্থীরা আছেন, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো স্পেশালভাবে ফোকাস করেছি। তাদের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার জন্য আমরা কাজ করছি। তো আমরা মনে করি এই আমরা যারা পিছিয়ে পড়া আছি, তারা যখন সমানে আসতে পারবো, তখন এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি হবে। আপনি কি মনে করেন এই মুহূর্তে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? না, না, অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নাই। কারণ আপনারা দেখবেন যে প্রশাসন থেকে যেসব মানে শিডিউল দেয়া হচ্ছে, তা কিন্তু ভোটারদের জন্য ভোট বান্ধব না। হুম। তারপরে যেসব প্রচারণার যে ইয়াগুলো আছে, যে রেস্ট্রিকশনস গুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি একটা নির্বাচনে হওয়ার কথা না। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে বিতর্ক নিষিদ্ধ। মানে এটার আসলে আমি বুঝলাম না যে এইটার নেসেসিটিটা কি? হুম। এটার যে কোনো দরকার তো নাই। উল্টা তাতে কি হচ্ছে? কোনো ভোটার তার প্রার্থীকে বুঝতে পারছেন না যে তার কথাগুলো সিনেটে সেই প্রার্থী কিভাবে উপস্থাপন করবে। এরপরেও আরো যেসব মানে লেভেল প্লেইং গ্রাউন্ড যে কারণে নিশ্চিত হচ্ছে না, আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীরা, তারা যারা দলীয় প্রার্থী আছেন, তাদেরকে একটা মানে ছোটখাটো একটা ট্যাগিং কালচার তৈরি করছে, হুম। যে মানে একটা ন্যারেটিভ তৈরি করছে তাদের পক্ষে। তো শিক্ষার্থীদেরকে অনেকে ভোটদানে নিরুৎসাহিত করছে। আর প্রশাসন থেকে তো একের পর এক কর্মসূচি নেওয়াই হচ্ছে। আমি যদি ডোপ টেস্টের কথা বলি, আমরা আগেই বলেছিলাম যে প্রার্থীর লিস্ট ফাইনালাইজড হওয়ার আগেই এইসব যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলো আছে শেষ করতে হবে। তারা নির্বাচনের 2 দিন আগে এসে বলছে যে ডোপ টেস্ট হবে প্রার্থীদের, তাও সবার না। নির্বাচন কমিশনারের নাকি ডোপ টেস্ট হবে না, তো সবার হওয়া লাগবে। তারপরে এই যে এইসব নতুন নতুন নিয়ম, এগুলো কিন্তু তারা আমাদের সময় ওয়েস্ট করার জন্য করছে। সবচেয়ে বড় যে সমস্যা, ভোট চলাকালীন সময়ে, অর্থাৎ আগের দিন পর্যন্ত আমরা দেখেছি ক্লাস পরীক্ষা সব কিছু আছে। তো শিক্ষার্থীরা কি তাদের পড়াশোনা করবেন নাকি প্রার্থীকে নিয়ে চিন্তা করবেন? হুম। এটা একটা ভাবার বিষয়। সর্বোপরি বলবো, প্রশাসনকে ভোটদান সহজ করুন, প্রার্থীকে তার ভোটারদের কাছে পৌঁছে যেতে দিন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সহায়তা করুন। আর যে অবস্থা আছে এই অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা যে আদর্শ মানে আমরা যা প্রমিস করেছি, আমরা কিন্তু প্যানেলের মধ্যেই তা প্রতিফলন হুম। ঘটিয়েছি। হুম। আমরা যে আকসু তফসিল ঘোষণার আগে বলেছিলাম, আমাদের শীর্ষ পদে প্রশাসন যেন নারী নেতৃত্ব, নারী রিপ্রেজেন্টেশনটা নিশ্চিত করে। প্রশাসন তা করেনি, আমরা তা করেছি। হুম। অর্থাৎ এই যে শিক্ষার্থীদের কাছে আমাদের যে প্রতিশ্রুতি না, শুধু আমরা যেটা বাস্তবায়ন করে দেখাচ্ছি, হুম। তার একটা পজিটিভ ইমেজ তৈরি হচ্ছে। সুতরাং আমি আশাবাদী যে আমরা পূর্ণ প্যানেলে বিজয়ী হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার প্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। জি, থ্যাংক